আগে আমরা সেট 8-এর 8 নম্বর সেটের পার্ট 1 এবং পার্ট 2 করেছি। আজকে আমরা যেটা করছি, এখন আমরা যেটা করব, এই 8 নম্বর সেটের 3 নম্বর পার্ট, অর্থাৎ যেখানে যেখানে বিভাগ গ থাকবে। বিভাগ গ এর প্রশ্ন, আহ, বিভাগ গ এর প্রশ্ন 2 নম্বরের গুলো 9টা থাকে। 2 নম্বরের 9টা প্রশ্ন যেখানে থাকে বিভাগ গ, সেটা হচ্ছে আমরা পার্ট 3-তে আলোচনা করব। 8 নম্বর সেটের পার্ট 3। আগে 8 নম্বর সেটের 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট হয়েছে। এবারে যেটা করব আমরা 8 নম্বর সেটের পার্ট 3, ওই 8 নম্বর সেটেরই চলছে। তো চলো বেশি দেরি করবো না। তো প্রথমে কি রয়েছে, 3-এর দাগের যে প্রশ্নগুলো সেইগুলো। 3-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 3-এর দাগের একে 3-এর দাগের 1-এ বলা হচ্ছে ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়, রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়? আলোক রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ওজোন স্তর সৃষ্টি হয়। কি রকম না, ওজোন স্তর O3 ওজোন স্তর সৃষ্টি হয় আলোক রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে। প্রথমে অক্সিজেন অণু সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়। এবারে অতিবেগুনি রশ্মির কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা, কম কম তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেই কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মিটা প্রথমে অক্সিজেন গ্যাসকে দুটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত করে। এই যে দুটি অক্সিজেন পরমাণু বিয়োজিত হলো, একটা অক্সিজেন পরমাণু এখানে আসবে, এসে অক্সিজেন অণুর সাথে যুক্ত হবে, অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন অণু অর্থাৎ ওজোন স্তর সৃষ্টি করলো, ওজোন গ্যাস তৈরি করে এবং সেই গ্যাসটা ওজোন স্তর সৃষ্টি করে। এই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয় তা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও। এইটা আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয় এটাকে। তো 3-এর 2 কি বলছে? 3-এর 2 পরবর্তী প্রশ্ন। 3-এর 2 3-এর 2-তে লেখচিত্র আছে। লেখচিত্রটা তোমরা ডেসক্রিপশনে প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে প্রশ্নটাকে ডাউনলোড করবে। কারণ আমি ছবি আঁকছি না বা প্রশ্নটা এখানে লিখছি না, লিখতে গেলে ক্লাস অনেকটা বড় হবে। সেক্ষেত্রে অনেক সমস্যা, অনেক বড় একটা ভিডিও, সেটা তোমাদের দেখতেও খুবই অসুবিধা হবে। তো সেই কারণে আমি করছি না। তো প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটাই করছি। লেখচিত্রে যেটা রয়েছে, V1 সমান 5 মিটার কিউব, V2 সমান 50 কেলভিন, ভি V1 সমান 5 মিটার কিউব, T1 সমান 50 কেলভিন, V2টা বার করতে হবে। আর উষ্ণতা T2 দেওয়া রয়েছে 100 কেলভিন। এই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে V2। তো চার্লসের সূত্র প্রয়োগ করলে কি হবে? V2/V1 সমান T2/T1। অনেকে আবার V1/V2 সমান T1/T2 ও লেখে। তো এখান থেকে V2 ক্যালকুলেশন করলে কি হবে? V2 সমান T2/T1 ইন্টু V1। T2-র মান কত? T2-র মান হচ্ছে 100, T1 এর মান 50 ইন্টু V1 এর মান 5 সমান 5×2=10 মিটার কিউব। তাহলে লেখচিত্র থেকে আমরা যেটা পাচ্ছি, V2 মানে অন্তিম আয়তন যেটা, সেটা হচ্ছে 10 মিটার কিউব। এই 3-এর 2-এর অথবাতে একটা প্রশ্ন রয়েছে। 3-এর 2-এ অথবা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আলো বলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে যারা নতুন দেখছো। আর যারা কন্টিনিউ দেখো, তোমরা কিন্তু ভালো করে খুব প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেটা আমরা আলোচনা করেছি। তো এখানে কি আছে, অথবাতে 3-এর 2-এর অথবাতে কি কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে চাপ পি সমান দেওয়া রয়েছে 500 কিলোপাস্কাল। তো এটাকে 500 গুণ 1000 পাস্কাল করে নিলাম এসআই এককে। উষ্ণতা টি দেওয়া রয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সঙ্গে 273 যোগ করে তাকে আমরা কেলভিন এককে প্রকাশ করে দিলাম 303 কেলভিন। আয়তন ভি দেওয়া রয়েছে 0.10 মিটার কিউব, এটা এসআই তে এককে রয়েছে, তাই এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর বাই এম এই মানটা দেওয়া রয়েছে 189 জুল কেজি ইনভার্স, এইটা দেওয়া রয়েছে। বার করতে হবে গ্যাসের ভর ডাব্লিউ সমান কত। তো এই মানগুলো দেওয়া রয়েছে। আমরা কি জানি, আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি থেকে সেখানে আমরা পিভি সমান ডাব্লিউ বাই এম
আর টি, এটা লিখতে পারি এন সমান ডাব্লিউ বাই এম। তো এখান থেকে আমাদের বার করতে হবে যেহেতু ডাব্লিউ, তাহলে ডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ সমান পি ভি, নিচে আসবে এখানে আর টি নিচে আসবে, সেটাকে লিখছি কিরকম এম বাই আর। এই যে পি ডাব্লিউর মানটাকে বার করলে পি ভি এম এ পাশে আসে, আর টি নিচে আসে, তাকে সাজিয়ে এইভাবে লেখা হয়। তো এবারে মানগুলোকে সব বসাবো। পির মান কত, পির মান হচ্ছে 500 গুণ 1000, ভি এর মান 0.10, 0.10। আচ্ছা এম এর মান, এম বাই আর এর মানটা বলছি একটু পরে। টির মান কত, 323, টির মান রয়েছে 323 ইন্টু, আচ্ছা এখানে তাকাও, এম বাই এর আর এম বাই আর, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে আর বাই এম, তাহলে এম বাই আর এর উল্টোটা, তার মানে যেটা আসবে সেটা হচ্ছে 189 নিচে বসবে, কারণ আর বাই এম হলে ইন্টু 189 বসতো, কিন্তু এম বাই আর আছে মানে, এম বাই আর আছে মানে উল্টে গেল, 1/89, 189, এই এত গ্রাম এককে এত কিলোগ্রাম এককে বেরোবে, কারণ এগুলো সব এসআই একক ব্যবহার করা হয়েছে, তাই কিলোগ্রাম এককে বার হবে। তো এইটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0.819, 0.819, তাকে আমরা 819 না লিখে 0.82 কেজি বলে দিচ্ছি। কেউ চাইলে এটাকে তুমি ইন্টু 1000 করে সেটাকে গ্রামেও তুমি বার করে রাখতে পারো, উত্তরটা দিতে পারো, কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কেজিটাকে অবশ্যই তোমাকে গ্রাম চেঞ্জ করতে হবে, কোনো কথাই নেই, কারণ এখানে আর বাই এম এর মানটা কেজি এককেই ছিল, সেই কারণে ডাব্লিউর মানটা তুমি এখানে কেজি এককেই রাখতে পারো, 0.82 এককেই রাখতে পারো, মানে কেজি এককে। এই হচ্ছে আমাদের 3-2 এর গেল, 3-2। তারপরে গেল 3-2 এর অথবা। এর পরের প্রশ্ন কি বলছে, এর পরের প্রশ্ন বলা হচ্ছে 3-4-এ, দেখাও যে সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে। তো থিওরিটিক্যাল প্রশ্ন, যেখানে তোমরা যে যার কাছে, যে সকল স্যারের কাছে টিউশন করো তারা তো অবশ্যই সেগুলো করিয়েছে, বইতে করা রয়েছে, স্কুলেও করিয়েছে, সব জায়গা থেকে তোমরা এই জিনিসগুলো, এই প্রশ্নটা পেয়ে যাবে, তাই আমি এটা করছি না। 3-4 এটাও না করলেও হতো, তবুও যেহেতু একটু ছোট বলে তাই আমি এটাকে করে দিচ্ছি। আহ, পরিবাহী রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভরশীল। পরিবাহী রোধ আর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতি হয় এবং ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতি হয়। এই ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্য এল দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। অথবা, অথবাতে কি বলছে, অথবাতে বলছে বৈদ্যুতিক মোটরের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। মোটরের শক্তি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে বাড়ানো যায়, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে। আর 2 নম্বর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়িয়ে, প্রাবল্য বৃদ্ধি করে বা বাড়িয়ে। হয়েছে, এই হচ্ছে আমাদের 3-4-এর অথবার প্রশ্ন। এরপর 3-5, 3-5 নম্বর প্রশ্ন, সমযোজ্যতা কাকে বলে। বইতে আছে, পেয়ে যাবে, লিখছি না আর। তো যদি কারো দরকার হয় যে এই জিনিসগুলো আমাদের একটু বুঝিয়ে বলতে হবে বা লিখে দিতে হবে, তাহলে তোমরা কমেন্ট করে জানাও, তাহলে সেক্ষেত্রে আমরা যে যে প্রশ্নগুলো বাদ দিচ্ছি বা তোমাদের যা যা অসুবিধা সেক্ষেত্রে আমরা তা করিয়ে দেবো। হলো, তো এগুলো তোমরা বইতে পেয়ে যাবে অথবা স্যারেরা এগুলো লিখিয়ে দেন, সেগুলো তোমরা পড়তে পারো। তো 3-5-এর যে প্রশ্নটা সমযোজ্যতা কাকে বলে সেটা করছি না, অথবাটা করছি। অথবাটা কি, একটি আয়নীয় যৌগের নাম লেখো যা জলে অদ্রাব্য। জলে অদ্রাব্য আয়নীয় যৌগ সাধারণত জলে কিন্তু দ্রবীভূত হয়, কিন্তু এখানে প্রশ্ন চাইছি আয়নীয় যৌগের নাম লিখতে হবে যেটা জলে গুলবে না, জলে অদ্রাব্য হবে। কি সেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট আয়নীয় যৌগ হওয়া সত্ত্বেও সেটা জলে দ্রবীভূত হয় না। তেমনি একই সঙ্গে আরেকটা প্রশ্ন বলছে একটি সমযোজী যৌগের নাম লেখো যেটা জলে দ্রবীভূত হয়। দেখো সমযোজী যৌগের বৈশিষ্ট্য অনুযায়ী তারা কিন্তু জলে দ্রবীভূত হওয়ার কথা নয়, কিন্তু ব্যতিক্রম তো থাকবে। এটা হচ্ছে আয়নীয়, আয়নীয় যৌগ। আর সমযোজী যৌগ যেটা জলে দ্রবীভূত হয় সেটা হচ্ছে তুমি গ্লুকোজ লিখতে পারো, চিনি লিখতে পারো, এগুলো হচ্ছে সব সমযোজী যৌগ, সমযোজী, যা জলে দ্রাব্য, জলে দ্রবীভূত হয়। এই হচ্ছে আমাদের 3-5-এর প্রশ্ন। 3-6 কি বলছে,
3-6 একটা আমাদের ইলেকট্রন ডট আঁকতে লুইস ডট আঁকতে বলা রয়েছে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। যারা নতুন দেখছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন দেখলেই বুঝতে পারবে তোমরা যে কতটা গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে। তো 3-6 কি রয়েছে? NCl3 অণুর গঠন, NCl3 অণুর গঠন আঁকতে হবে। তার জন্য দেওয়া রয়েছে n সমান 7 পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস করলে 2, 5, আর ক্লোরিন রয়েছে 17, ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা 17, 2, 8, 7 ইলেকট্রন বিন্যাস। এখন আমাদের কি আঁকতে হবে? NCl3 এর গঠন আঁকতে হবে। তো সেক্ষেত্রে ক্লোরিন আছে 3টে, N আছে একটা, নাইট্রোজেন, তাহলে N একটা আঁকলাম, আর ক্লোরিনকে 3 দিকে এঁকে দিলাম। ক্লোরিন বাইরের কক্ষপথে ক্লোরিনের 7টা করে ইলেকট্রন রয়েছে, 7টা। কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা আমরা করাচ্ছি সেটা ডেসক্রিপশন লিংকে রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নিজেরা আগে প্র্যাকটিস করবে, তারপরে পরবর্তীকালে তোমরা যে কটা প্রশ্নের উত্তর হয়তো পারছো না, তখন তোমরা ভিডিওটা দেখবে। তো এই হচ্ছে আমাদের ক্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস করেছি 2, 8, 7, বাইরের কক্ষপথে 7টা করে রয়েছে। নাইট্রোজেনের বাইরের কক্ষপথে 5টা, 5টা 5টা ইলেকট্রনকে আঁকছি বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলোকে। 2, 5, এর হচ্ছে 2, 8, 7, এরও হচ্ছে 2, 8, 7, আর এই যে ক্লোরিন এরও ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। কি করে? নাইট্রোজেন অধাতু, তড়িৎ ঋণাত্মক মৌল, ক্লোরিনও কিন্তু তড়িৎ ঋণাত্মক মৌল। তারা যেহেতু যুক্ত হচ্ছে সমযোজী বন্ধনে, তারা আবদ্ধ হবে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে তারা পরস্পর একটা করে ইলেকট্রনকে সমভাবে ব্যবহার করার চেষ্টা করে, সমভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড়গুলোকে। এই এখান থেকে আমরা কি লিখবো? ক্লোরিন এই মাঝের অঞ্চলে কটা? 2টো ইলেকট্রন, একটা ডট একটা ক্রস। নাইট্রোজেন একটা ডট একটা ক্রস। তারপরে রয়েছে কি? তারপরে রয়েছে একটা ডট একটা ক্রস, ক্লোরিন। আর আগে থেকে নাইট্রোজেনের 2টো করে রয়েছে, আর এদের যে ইলেকট্রন গুলো, বাকি যে ইলেকট্রন গুলো, সেগুলোকে আমরা এঁকে দিলাম এখানে ক্রস চিহ্ন দ্বারা। ক্লোরিনের ইলেকট্রন গুলোকে ক্রস, আর নাইট্রোজেনের ইলেকট্রন গুলোকে ডট চিহ্ন দেবে। এবার অষ্টক মেলাতে হবে, 2, 4, 6, 2, 8, এই হচ্ছে অষ্টক। ক্লোরিনেরও হচ্ছে, এই হচ্ছে অষ্টক, এই ক্লোরিনের হচ্ছে অষ্টক। নাইট্রোজেন কি করবে? নাইট্রোজেনের অষ্টক মেলাতে হবে, 2, 4, 6, 8, অষ্টক মিলে দিলাম। 2, 8 হয়ে গেল, এর হয়ে গেল 2, 8, 8, এর হলো 2, 8, 8, এই যে ক্লোরিন তারও হয়ে গেল 2, 8, 8 ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করলাম। এখান থেকে এই যে মাঝে যে দুটি করে ইলেকট্রন নিয়ে একটা বন্ধন তৈরি হয়, তাহলে এখানে আমি কি করব? ক্লোরিন এক বন্ধন N, এপাশেও রয়েছে, উপরেও রয়েছে, এখান থেকে আমরা করে দেবো NCl3। এই হচ্ছে আমাদের NCl3 এর গঠন হয়েছে। এই হচ্ছে আমাদের 3-6 গেল। এরপরে চলো 3-7, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 3-7। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 3-7 রয়েছে। 3-7 কি বলেছে? শর্ত সহ নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় কি ঘটে তা বিক্রিয়া সহ লেখো। শর্ত সহ নাইট্রোজেন এবং অক্সিজেন, দেখো সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে না। যেমন এই যে আমি যে স্থানে দাঁড়িয়েছি, এখানে কিন্তু অক্সিজেন আছে, নাইট্রোজেন এখানে রয়েছে, কিন্তু স্বাভাবিক অবস্থানে থাকার কারণে, স্বাভাবিক উষ্ণতায় থাকার কারণে এই নাইট্রোজেন এবং অক্সিজেন কিন্তু বিক্রিয়া করে না। তাহলে কোন শর্তে বিক্রিয়া করবে? এই নাইট্রোজেন এবং অক্সিজেন উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে। উচ্চ তাপমাত্রা মানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এরা বিক্রিয়া করে। 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এরা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড NO তৈরি করে। সমতা বিধান করলে এখানে একটা 2 আছে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই হচ্ছে আমাদের 3-7 প্রশ্ন। 3-8 কি বলছে? 3-8 আয়রন ধাতু নিষ্কাশনে Fe2O3 কে কার্বন এবং কার্বন মনোক্সাইড দ্বারা বিজারণের সমীকরণ লেখো। আয়রন ধাতু পেতে হবে, অর্থাৎ লোহাকে আমরা ধাতু নিষ্কাশন পদ্ধতিতে আমরা সংগ্রহ করব আয়রনকে। তার জন্য Fe2O3 থেকে কিভাবে আমরা সেটাকে কার্বন বিজারণ পদ্ধতিতে করতে পারি তা আমরা দেখবো। তো প্রথমে Fe2O3, প্রথমে কার্বন দ্বারা যদি একে বিজারিত করা হয়, কার্বন দ্বারা, তাহলে সেখান থেকে লোহা যে ধাতুটা সেটা বেরিয়ে যাবে। লোহা ধাতুর সঙ্গে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে আংশিক দহনে CO কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। আবার
পুনরায় আবার Fe2O3 সেটা আবার কার্বন মনোক্সাইড, এই যে সিও তাকে দ্বারা আবার বিক্রিয়া করাতে হবে। সিও দ্বারা বিক্রিয়া করালে লোহা ধাতু নিষ্কাশন হয়, আয়রন ধাতু নিষ্কাশন হয়, সঙ্গে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই হচ্ছে দুটো স্টেপের বিক্রিয়া 3.8 3-8টা। এরপরে 3-9 কি বলছে? 3-9 বলছে 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত এবং যৌগটির সংকেত কি? 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইন, অ্যালকাইনের কথা বলেছে। অ্যালকাইন, অ্যালকাইনের সংকেত কি? অ্যালকাইন, অ্যালকাইনে, অ্যালকাইনের সংকেত হচ্ছে CnH2n-2, এই হচ্ছে অ্যালকাইনের সংকেত। তো এখানে কার্বন পরমাণু 3টি বলছে, মানে কার্বনের নিচে যে n আছে তাহলে n ইকুয়ালস টু 3 বসাবো, কেন কার্বন পরমাণু 3টে থাকার কথা। তাহলে n ইকুয়ালস টু যদি 3 বসাই তাহলে 2n-2 সমান কত হবে? 2n মানে 2 ইন্টু 3 মাইনাস 2, তার মানে দাঁড়াবে 6 মাইনাস 2 ইকুয়ালস টু 4। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু, যে হাইড্রোজেনের নিচেই তো 2n-2টা ছিল, তাহলে 2n-2টা হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত বেরোলো? 4। তাহলে উত্তর কি হবে? 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কিন্তু 4। এবারে কি বলছে? যৌগটির সংকেত কি হবে? সংকেত, সংকেত, সংকেত কি হবে? Cn, Cn মানে C3, H2n-2, 2n-2 মানে 4, তার মানে H4। এই সংকেত হচ্ছে C3H4। এই হচ্ছে আমাদের সেট 8 8 নম্বর সেটের পার্ট 3, অর্থাৎ বিভাগ গ এর যে প্রশ্ন 2 নম্বরে করে 9টা থাকে সেটা আমরা দেখালাম। পরবর্তী ভিডিও পার্ট 4, এই 8 নম্বর সেটেরই পার্ট 4, অর্থাৎ বিভাগ গ যেগুলো 3 নম্বরের প্রশ্ন সেইগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিও। এর পরবর্তী ভিডিওটাই হচ্ছে 8 নম্বর সেটের পার্ট 4। অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, আলোক বলয়ের সঙ্গে থাকো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সব আলোচনা হচ্ছে, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং অবশ্যই চোখ রাখো পার্ট 4 ভিডিওর জন্য।